বাংলাদেশে তেলের দাম বাড়ানো যৌক্তিক না। যুদ্ধের সময় বিভিন্ন দেশে তেলের দাম বাড়ে, অনেক দেশে বাড়িয়েছে, মালয়েশিয়া বাড়িয়েছে, থাইল্যান্ড বাড়িয়েছে, কিন্তু পাকিস্তান বাড়িয়েছে। সেটা হলো পাকিস্তান বাড়ালো 24%, আর মালদ্বীপ বাড়িয়েছে 18%। তো ইন্ডিয়া বাড়ায়নি, নেপাল বাড়ায়নি। নেপাল কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, তো ওরাও বাড়ায়নি। কিন্তু আমাদের সাফিসিয়েন্ট স্টক থাকার পরেও প্রথমত ঈদের জাস্ট 2 দিন আগে 17 তারিখে একটা ডিক্লারেশন দিল তেলের দাম বাড়ানোর। সেটা যা হোক সুবুদ্ধির উদয় হয়েছিল, তারা করেছে। আবার ইমিডিয়েটলি কালকে ইমার্জেন্সি মিটিং করে বাড়ানো, যেটা আমরা মনে করি যৌক্তিক না। এবং এটার যে দুই দিকেই হবে। ডোমেস্টিক ট্রাভেলের যে এইটা, সেটা হলো ডোমেস্টিক ট্রাভেলে এমনিতেই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা ক্রমান্বয়ে দেখছি যে আমাদের ডোমেস্টিক শ্রিঙ্ক করছে। তার অন্যতম কারণ কিন্তু বাইং পাওয়ারের যে সমস্যাটা। যখন বাইং পাওয়ারের সমস্যা থাকে তখন মানুষ সারফেস মুভমেন্ট করে, ট্রেন, বাস বা হোয়াট এভার ইট ইজ। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এখানে তো মানুষকে ট্রাভেল করতেই হয়, তো যার জন্য ওখানে কিন্তু অলরেডি ভাড়া বেড়ে গেছে। তো এখন এই প্রেক্ষিতে যতদিন আমাদের সম্ভব ছিল তেলের দামটা, আমাদের স্টক থাকা পর্যন্ত তেলের দামটা বাড়ানো উচিত হয় না আমি মনে করি। আপনার ঘোর বিরোধিতা করেছিলাম, তারপরেও বিআরসি আমাদের কোনো যুক্তিকে গ্রাহ্যতায় না নিয়ে দামটা বাড়িয়ে দিয়েছে। 80% বৃদ্ধি তো গত রাত থেকে এফেক্টিভ হয়েছে। বাস্তব হচ্ছে গত 16 দিনে 115%, মানে 115% ইনক্রিজ করেছে। 8ই মার্চের আগে যেই জেট ফুয়েলের প্রাইস ছিল 95 টাকা পার লিটার, সেটা 24শে মার্চে এসে দাঁড়িয়েছে 202 টাকা পার লিটার। এখন মধ্যপ্রাচ্যের সংকট, এটা মধ্যপ্রাচ্যের মধ্যে যেমন সীমাবদ্ধ থাকে না, এটা বৈশ্বিক একটা সংকটের মধ্যেই আমরা পড়ে গেছি। বাস্তবতা হচ্ছে 115% ইনক্রিজ করার মতো অবস্থায় আসলে আমরা পৌঁছেছি কি না। আর আপনি যখন একটা এয়ারলাইন সেক্টরে যখন, কিংবা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যখন জেট ফুয়েলটা একটা প্রায়োরিটি জায়গায়, সেই জায়গাটা যখন আমাকে চিন্তা করতে হচ্ছে শুধুমাত্র দেশীয় কোনো ভাবনা থেকে নয়, আপনাকে চিন্তা করতে হবে ইন্টারন্যাশনালি। আপনি যেসব এয়ারলাইন্সগুলোর সাথে বিট করছেন কিংবা ওপেন স্কাইতে কম্পিটিটিভ মার্কেটে, ডেফিনেটলি আপনাকে সমস্ত ফরেন ক্যারিয়ারের সাথে কম্পেয়ার করে কিংবা বিদেশি স্টেশনগুলোর সাথে কম্পেয়ার করে আপনার ফুয়েল প্রাইসটা নির্ধারণ করা উচিত বলে আমার কাছে মনে হয়। আপনি অ্যাট এ টাইম যখন 80% জেট ফুয়েল প্রাইস ইনক্রিজ করবেন কিংবা 100% ইনক্রিজ করবেন, তখন এটার ডিরেক্ট প্রভাব পড়বে হচ্ছে প্যাসেঞ্জারের উপরে। বিকজ এয়ারলাইন সেক্টরে একটা জায়গায় থাকে অ্যাডজাস্টমেন্টের, সেটা হচ্ছে ফেয়ার। আপনি যখন 95 টাকা থেকে 16 দিনের মাথায় 202 টাকা হয়ে যাবে, স্বাভাবিকভাবেই আমাকে অ্যাডজাস্টমেন্টে, মানে আমাকে ফেয়ারের মধ্যে যেতে হচ্ছে। বাস্তবতা হচ্ছে ফেয়ার আমি ইনক্রিজ করলাম, প্যাসেঞ্জার গ্রোথটা কি আসলে ঠিক থাকবে কি না। আর যদি প্যাসেঞ্জার গ্রোথ ঠিক না থাকে, কারণ ঠিক থাকবে না একটা জোর গলায় বলা যায়, বিকজ অফ আমাদের সোশ্যাল ইকোনমিতে, আমাদের ইকোনমি যে পার ক্যাপিটা ইনকাম আমাদের ওভারনাইট আসলে ইনক্রিজ করে নাই। আপনি আজকে ডিসিশন নিয়ে মাঝরাত থেকে আপনারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন এয়ারলাইন্সগুলোর সাথে, কিন্তু এয়ারলাইন্সগুলো যে মানে অ্যাডভান্স টিকিটগুলো সেল করে, সেখানে কি আসলে এই ট্যাক্সটা ইম্পোজ করার কোনো সুযোগ আছে কি না। মানে আপনাকে অনেক কিছু আসলে বিবেচনা রাখতে হবে। শুধুমাত্র ট্যাক্স ইম্পোজ করে যে শুধু প্যাসেঞ্জারের উপর প্রভাব পড়ছে তা কিন্তু না, আপনি ডিরেক্ট প্রভাব পড়ছে কার্গোর উপরে, বিকজ আমরা ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট। তো বাংলাদেশে যখন ম্যাক্সিমাম জিনিসে যখন ইম্পোর্টের উপর ডিপেন্ড করছে, স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিসের মধ্যেই কিন্তু আমরা পড়ে যাচ্ছি। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা যেসব ডেস্টিনেশনগুলো কাভার করছে, লাইক মিডল ইস্টের যেসব ডেস্টিনেশন, আপনি জেদ্দা বলেন, রিয়াদ বলেন, মাস্কাট কিংবা দুবাই, শারজা, আবুধাবি, দোহা, প্রত্যেকটা ডেস্টিনেশনে গতকাল পর্যন্ত নিয়ারলি $0.60 পার লিটার জেট ফুয়েল ছিল। সেখানে আমাদের দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল অপারেশনের জন্য $1.32। আপনাকে চিন্তা করতে হবে যে অলমোস্ট ডাবল যখন আপনার জেট ফুয়েল প্রাইস হয়ে যাবে, অপারেশনাল কস্টটা যে কোনো রুটে, একটা এয়ারলাইন্সের যে কোনো রুটে অপারেশনাল কস্ট হচ্ছে মোর দ্যান 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। তো সেটা যদি মোর দ্যান 100% আপনি ইনক্রিজ করেন, হাউ ইজ ইট পসিবল টু কম্পেয়ার টু আদার এয়ারলাইন্স।
আপনাকে এটা বাস্তবতার মধ্যে নিতে হবে। শুধুমাত্র যে মিডল ইস্টের কথা বলছি আমি তা না, আপনি পূর্ব এশিয়াতে যদি আপনি যান, সিঙ্গাপুরে আমরা ফ্লাইট অপারেট করি, সেখানেও বিলো 0.60 হচ্ছে পার লিটার জেট ফুয়েল। তো সেখানে বাংলাদেশে ওভারনাইট $1.32 যখন আপনাকে মানে আমি বলবো যেটা এয়ারলাইন্সকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এয়ারলাইন্সকে না, এটা প্যাসেঞ্জারকে আসলে চাপিয়ে দিচ্ছেন। বাংলাদেশের যে ওভারঅল যে ইকোনমি, সেই ইকোনমিটা ডিপেন্ড করছে হচ্ছে ফরেন রেমিটেন্সের উপরে। তারা যখন একটা এয়ারলাইন ব্যবহার করবে, তা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, তাদের যখন ফেয়ারটা ইনক্রিজ হয়ে যাবে, আমি বলবো যে এটা ডিমোটিভেটেড হওয়ার একটা সম্ভাবনা আছে এবং ওভারঅল একটা ইকোনমির উপর একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। শুধুমাত্র এয়ারলাইন্স না, আপনাকে এটা ডিরেক্ট প্রভাব পড়ে যাচ্ছে বাংলাদেশের ট্যুরিজম এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে। সব কিছু বিবেচনা রেখে আমি বলবো যে বর্তমান যে জেট ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করা হয়েছে, এটা সার্বিক দিক বিবেচনা করে অবশ্যই যৌক্তিকভাবে এই ফেয়ারটাকে পুনরায় নির্ধারণ করার জন্য। আপনাদের ডোমেস্টিক ফ্লাইটে বেশি প্রাইস বাড়বে নাকি ইন্টারন্যাশনাল ফ্লাইটে, এবং ডোমেস্টিক ফ্লাইটে সেগুলো কীরকম টাকা বাড়বে? আচ্ছা, এখন যেটা হয়েছে যে বরাবরই যেটা হয় যে ডোমেস্টিক সেক্টরে যে ফ্লাইটগুলো অপারেট হয়, সেখানে যে জেট ফুয়েল প্রাইসটা থাকে সেটা একটা শুল্ক এবং মূসকযুক্ত একটা প্রাইস নির্ধারণ করা থাকে, যার কারণে ডোমেস্টিকে ইন্টারন্যাশনাল থেকে ফুয়েল চার্জটা বেশি হয় এবং যার কারণে ডোমেস্টিকের প্রাইসটা কম্পারেটিভলি বেশি হওয়ার একটা পসিবিলিটি থাকে। গত রাত থেকে যেমন জেট ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করেছে, আমাদেরকে অ্যাডজাস্টমেন্টের জন্য, আমাদেরকে টিকিয়ে থাকার জন্য আমাদেরকে ফুয়েল চার্জটা ইন এডিশন আমাকে বিভিন্ন রুটের জন্য আলাদা করে আমাকে ইম্পোজ করতে হয়েছে, বিকজ ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, চিটাগাং এবং সৈয়দপুরের জন্য 1200 টাকা নতুন করে আমাদেরকে ফুয়েল সারচার্জ হিসাবে যুক্ত করতে হয়েছে এবং যশোর এবং রাজশাহীতে 1000 টাকা পার সেক্টরে পার প্যাসেঞ্জারের জন্য আসলে এই চার্জটা, ফুয়েল চার্জটা ইনক্লুড করতে হয়েছে। শুধু সারা ওয়ার্ল্ডে যে তেলের দামটা বাড়ে এবং শেষ সাথে যদি সারা ওয়ার্ল্ডের ইকোনমি ভালো হতে থাকে, তাহলে কোনো চ্যালেঞ্জ নাই। কিন্তু মুশকিল হয়েছে যে যুদ্ধের কারণে ইকোনমি হঠাৎ করে ভালো হয়ে যাবে না, ইনফ্লেশন সব জায়গায় হবে। তো আমাদের যে আয়টা, আমাকে দেখতে হবে পার ক্যাপিটা ইনকাম আমরা বাড়তেছি কিনা। যদি পার ক্যাপিটা ইনকাম বাড়ে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি পার ক্যাপিটা ইনকাম খুব সহসা বাড়বে না, কারণ আমাদের এমন কোনো অ্যাক্টিভিটি চোখে পড়তেছে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখছি বাড়ে নাই, এখন আমরা কোনো অ্যাক্টিভিটি এখনও দেখতে পাচ্ছি না। হয়তো মাত্র সরকার বয়স 1 বছর, দেখি আমরা কী হয়। যদি না বাড়ে তাহলে কিন্তু এয়ারলাইন্সের সমস্যা হবে ইন দ্য লং টার্ম। তবে আমার মনে হয় সমস্যাগুলো কি ধরনের? সমস্যাগুলো যে আপনার ইকোনমি যদি না বাড়ে, প্যাসেঞ্জার ফল করবে, যেটা আমরা ইসের সময় দেখছি, করোনার সময় দেখছি, বা 111-এর সময় দেখছি। ফল করে 2007-এর সময় অনেক এয়ারলাইন্স ফল করছে, করোনার সময় অনেক এয়ারলাইন্স ফল করছে। এবং এতে ফল করতে হবে কি, এটা শুধু যে এয়ারলাইন্স ফল করছে তা তো না, এর সাথে যারা জড়িত, যারা চাকরি করে, হাজার হাজার লোক বেকার হয়ে গেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স এখন বন্ধ হয়ে গেছে, হাজার হাজার শ্রমিক হয়ে গেছে। আমাদের দেশে যেমন 3টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, তারা চাকরি হারাইছে। এবং এই চাকরির সাথে কিন্তু শুধু এটার সাথে আপনি লিঙ্কিং ইকো সিস্টেম যেটার সাথে আছে, যেমন হোটেল, মোটেল, পর্যটন খাত, সব জায়গায় কিন্তু এফেক্ট হবে। বাট আমি এত নিরাশা হতে চাই না, কারণ যুদ্ধের কারণে যে তেলের দামটা বাড়ছে, বা বাংলাদেশের স্পট মার্কেট থেকে তেল কিনতে গিয়ে তো সমস্যাটা হয়েছে। হয়তো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, হয়তো এটা আবার ডিক্লাইন করবে, কারণ তেলের দামটা যেটা আপনি বলছেন সেটা সঠিক না। তেলের দাম যদি কমে, বাংলাদেশ অবশ্যই কমাতে হবে।